When you see me, you better run. Hello guys, welcome to my channel Highway Hunt and I am your host Rudro. আজকের প্ল্যান হচ্ছে ঢাকা থেকে খুলনা যাওয়া। সকালে ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে ভাই, যার কারণে রওনা দিতে দিতে এখন বেজে গেছে প্রায় 11:30টার মতো। এই আইলসামিটা আমার জীবন শেষ করে দিল। সকালে যাব করতে করতে যাইতেই পারলাম না। আর আরেকটা জিনিস মনে করতেছিলাম যে যদি সকালে বেরোই, স্কুলের বাচ্চারা আছে 8-9টার সময় অফিস টাইম, সো একটু দেরি করে বেরোই। দেরি করতে করতে অনেক দেরি হয়ে গেছে। যাই হোক না ভাই, ঢাকার এই জ্যাম পের হইতে চাই, যত তাড়াতাড়ি সম্ভব জ্যামটা পের হয়ে সামনে আগাইতে চাই। শ্যামলী থেকে এই যাত্রাবাড়ি ফ্লাইওভার পর্যন্ত আসতে প্রায় 1.5 ঘন্টা সময় লেগে গেছে। এখন একটু শান্তি লাগতেছে, এই খোলা রাস্তার মধ্যে ফ্লাইওভার দিয়ে যাইতে যে কি শান্তি। তো এখন চিন্তা ভাবনা হচ্ছে মাও এক্সপ্রেস হাইওয়েতে সরাসরি এখান দিয়ে বের হয়ে মাওতে চলে যাব। কাঙ্ক্ষিত সেই পদ্মা সেতু দিয়ে যাব, ব্যাপারটা ভাবতেই মজা লাগতেছে। আফসোসের বিষয় হচ্ছে পদ্মা সেতুতে বাইক নিয়ে যাওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু বাইক দিয়ে যাওয়ার কোনো অপশন ছিল না। এই ট্রাকে করে পুরোটা পদ্মা সেতু পাড়ি দিতে হয়েছে। তো সরকার এটা কেন করতেছে জানি না আসলে। বাইকারদের জন্য এরকম কেন এই সিস্টেম ভাবলেই কেমন লাগে। মানে প্রত্যেকটা গাড়ি যাইতে পারবে ভাই, শুধুমাত্র বাংলাদেশে যত বাইকার আছে এরা পদ্মা সেতু দিয়ে যাইতে পারবে না। সো সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করে এটাই বলবো, খুব দ্রুত এই সমস্যার সমাধানটা করুক, যাতে আমরা বাইকাররাও পদ্মা সেতুতে যাইতে পারি। আজকে আবহাওয়াটা সত্যি অনেক বেশি গরম, বাইক রাইড করাটা খুবই যন্ত্রণা হয়ে উঠছে। তো অলমোস্ট চলে আসছি ফরিদপুর, মানে পদ্মা সেতু পার হয়ে ফরিদপুরের কাছে চলে আসছি। এখান থেকে খুলনার দূরত্ব প্রায় 110 কিলোমিটারের মতো। সো আসলে শরীর খুব একটা ক্লান্ত না, কারণ যেহেতু ওই পদ্মা সেতু পার করছি ট্রাক দিয়ে, শরীরে কোনো ক্লান্ত লাগতেছে না। তাহলে কোনো এক জায়গায় বসে একটু ব্রেক নিয়ে নিব, তো দেখি কতক্ষণ পর্যন্ত রাইড করা যায়। এখান থেকে হচ্ছে খুলনা যাইতে আমার সময় লাগবে মেবি ঘন্টা 2-এর মতো। আর কিলোমিটার যদি হিসাব করি, 70 থেকে 72 কিলোমিটার রাস্তা বাকি আছে। তো এই স্বল্প বাইক রাইডিং এর অভিজ্ঞতা একটা জিনিস বলতে পারি, আপনি যখন গন্তব্যের কাছাকাছি চলে যাবেন, ধরেন আপনি এখন খুলনার কাছাকাছি চলে আসছেন, তো আপনার মাথার ভিতর কাজ করবে খুব দ্রুত পৌঁছানোর জন্য। আর এই সময় কিন্তু মূলত অ্যাক্সিডেন্টগুলো হয়। সো আমি বলবো যে এভারেজ একটা স্পিডে থাকলেই হইলো। খুব জোরে চালায় যায় আপনি খুব আগে চলে যাবেন, বা মনে করতেছেন আপনি যে কোনো সমস্যা হবে না, কিন্তু সমস্যা তো একটু সময় লাগবে না। তো আমি অবভিয়াসলি সবাইকে বলবো, অ্যাভারেজ যে লিমিটেশন থাকে 80, 70, 80 এর মধ্যে থাকলেই খুব সুন্দরভাবে চলে যাওয়া যায়। এর থেকে বেশি স্পিডের প্রয়োজন অ্যাকচুয়ালি হয় না আমাদের। তো সবাই একটু এই স্পিডটা মেনটেন করার চেষ্টা করবেন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে।
তো সফলভাবেই এই ব্রিজটা পার হলেই আমরা খুলনায় পৌঁছে যাব, আর এই ব্রিজটা পার হলেই অফিসিয়ালি খুলনার মধ্যে চলে যাব। সো খুলনা শহরে ঢুকতে ঢুকতে অলমোস্ট বিকেল হয়ে গেছে। আজকে আর খুলনা সিটিতে কিছু দেখতে পারবো না, চলে যাব সরাসরি আমার কাকার বাসায়। সো ওখানে রাত থেকে পরের দিন অবশ্যই চেষ্টা করব কুয়েটে যাওয়ার, যেটা ফুলবাড়িয়ার খুব কাছেই অবস্থিত, আর 7 গম্বুজ মসজিদ। সো এই টুকিটাকি যেগুলো স্পট থাকবে আশেপাশে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এর মধ্যে দিয়েই অফিসিয়ালি শেষ হলো ঢাকা টু খুলনা রাইড। আমি এখন খুলনা সিটির মধ্যে চলে এসেছি, তো দেখা হচ্ছে কাল সকালে। ফুলবাড়িয়া থেকে সর্বোচ্চ আপনার 10 থেকে 12 মিনিট সময় লাগবে কুয়েট ইউনিভার্সিটিতে আসার জন্য। কুয়েট ইউনিভার্সিটির ভেতরে আমি কিছু ফুটেজ নিয়েছিলাম, সো সেগুলো দেখানোর চেষ্টা করব। দেখতে থাকি সবাই। কুয়েট ইউনিভার্সিটির মধ্যে কিন্তু একটি পদ্মপুকুর রয়েছে, আপনারা আসলে অবশ্যই এইটা দেখতে মিস করবেন না। অসম্ভব সুন্দর একটি জায়গা, এবং এখানে প্রায় সময় পদ্ম ফুটে থাকে। কুয়েট ক্যাম্পাসের সবচেয়ে যে জিনিসটা আমার ভালো লাগছে সেটা হচ্ছে, যেমন আমার পাশে হচ্ছে শেরেবাংলা ইউনিভার্সিটির পাশে ঢাকাতে, সো সেখানে যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন, এর চেয়েও বেশি পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু এই কুয়েটটা, মানে একদম সব জায়গা নিট অ্যান্ড ক্লিন।
কুয়েটের মধ্যে একটি শহীদ মিনার রয়েছে, যা দেখতে অনেকটাই আমাদের ঢাকায় যে শহীদ মিনারটি রয়েছে সেটার মতো। খুব ভালো লাগবে এখানে আসলে আপনার। যথারীতি কুয়েট থেকে বেরোয় আমাদের পরে টার্গেট ছিল হচ্ছে বাগেরহাট যাওয়া, কারণ ৬০ গম্বুজ মসজিদটা দেখার খুবই ইচ্ছে ছিল। তো এখন সেটাই করব, এখান থেকে সরাসরি চলে যাব ৬০ গম্বুজ মসজিদে। আর খুলনা শহরে আমার কলেজের যে বন্ধুরা রয়েছে, মূলত আজকে ওরাই আমাকে ঘোরাচ্ছে পুরো সিটিটা। একটু আগে কুয়েটে ঘোরালো, এখন আমরা যাচ্ছি বাগেরহাটে। আমি মূলত ১১ থেকে ১২ বছর আগে একবার এসেছিলাম খুলনাতে। তখনের যে রাস্তা ছিল তার চেয়ে প্রায় ১০০০ গুণ বেশি ভালো হয়েছে খুলনার রাস্তা। খুলনা থেকে বাগেরহাট যাওয়ার সময় রাস্তার দুধারে কিন্তু আপনি অনেক ঘের দেখতে পাবেন, এবং এগুলো মূলত চিংড়ির ঘের। এই মোড় থেকে বাঁদিকে যদি চলে যান, সেটা হচ্ছে গোপালগঞ্জ এবং ঢাকার উদ্দেশ্যে চলে যেতে পারবেন। আর আমরা এখন যেহেতু বাগেরহাট যাব, আমরা চলে যাব একদম সোজা। এরকম রাস্তায় প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে যাওয়ার মজাই আসলে আলাদা। তো বলতে বলতেই আমরা চলে আসলাম ৬০ গম্বুজ মসজিদে। সো এন্ট্রি গেটে বড় করে লেখা আছে, যারা বিদেশি পর্যটক তাদের জন্য ২০০ টাকা, আর যারা আমরা দেশি পর্যটক তাদের জন্য ২০ টাকা। ইতিহাস অনুযায়ী ১৫শ শতাব্দীতে তৈরি হয়েছিল এই ৬০ গম্বুজ মসজিদটি। বাংলাদেশে যে ৩টি ঐতিহ্যবাহী স্থান রয়েছে তার মধ্যে ৬০ গম্বুজ মসজিদ কিন্তু অন্যতম। মূলত ১৯৮৩ সালে ইউনেস্কো বাগেরহাটকে বিশ্ব ঐতিহ্যবাহী একটি শহর হিসাবে রূপান্তরিত করেছিল। আমরা মূলত সকলেই জানি এখানে ৬০টি গম্বুজ রয়েছে, যার মানে হচ্ছে ৬০ গম্বুজ মসজিদ, কিন্তু এতে মোট গম্বুজ রয়েছে ৮১টির মতো। এই মসজিদের সামনে কিন্তু দুটি পিলার দেখতে পারবেন, একটির নাম হচ্ছে আন্দার কোঠা এবং অপরটির নাম হচ্ছে রওশন কোঠা। আর মসজিদ থেকে বের হলে কিন্তু আপনি এর পাশে একটি জাদুঘর দেখতে পারবেন, আপনারা চাইলে এর ভেতর থেকে ঘুরে আসতে পারেন। আর এই ৬০ গম্বুজ মসজিদের ঠিক পিছনে রয়েছে একটি বিশাল বড় দিঘি। গম্বুজ মসজিদ থেকে বের হয়ে আপনি কিন্তু মাত্র ২.৪ কিলোমিটার সামনে যদি চলে আসেন, সেখানে আরেকটি মাজার রয়েছে। এখন আপনাদেরকে সেই মাজারটি আমি দেখাবো। এবং এই মাজারের সামনের অংশে কিন্তু একটি বিশাল বড় দিঘি রয়েছে, যেখানে কুমির রাখা আছে। ইতিহাস থেকে জানা যায় যে এই দিঘিটির পানি মিঠা পানি, এবং এই দিঘিতে খান জাহান আলী দুটো কুমির এনেছিলেন। ২০০৫-এ ভারতের মাদ্রাজ থেকে এই পুকুরে ৩টি মিঠা পানির কুমির ছাড়া হয়েছিল। এই বাজার থেকে বের হয়ে আমাদের উদ্দেশ্য হচ্ছে খুলনা যাওয়া, এবং এর মধ্যে আমার ফ্রেন্ড সুমন বলল যে এখানে একটি জোড়া শিব মন্দির রয়েছে, যেটা অনেক বছর পুরনো। তাই ঠিক করলাম আমরা এখন ওখানে যাব।
এবং এই জোড়া শিব মন্দিরে এসে যেটা জানতে পারলাম, এই শিব মন্দিরটি 321 বছর পুরনো, যেটা সত্যি অবাক করা একটা বিষয়। আর এখানে পাশাপাশি দুটো পূর্বমুখী মন্দির একসাথে দাঁড়িয়ে আছে, এবং আশ্চর্যের বিষয় হচ্ছে দুটি মন্দির দেখতে একেবারেই একই রকম। এবং এই মন্দিরের পশ্চিম পাশে রয়েছে 500 বছর পুরনো একটি জোড়া বট গাছ। এই জোড়া শিব মন্দিরে 3টি গেট রয়েছে এবং চারপাশে পুরোটাই প্রাচীর দিয়ে আটকানো। এবং বর্তমানে এই মন্দিরের ভিতরে দুটি শিবের মূর্তি রয়েছে সম্পূর্ণ কালো পাথরের। আমি যদি আরো 2-1 দিন খুলনাতে থাকতাম তাহলে অবশ্যই আরো কিছু জিনিস আমি দেখানোর চেষ্টা করতাম। সুমন বলছিল যে খুলনার মধ্যে অনেক সুন্দর সুন্দর কিছু জায়গা রয়েছে যেগুলো আমার দেখা উচিত। সো হয়তো ইন ফিউচার আমি আবার খুলনা আসব, তখন আবার এক্সপ্লোর করব নতুন করে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই নতুন কোনো ব্লগ নিয়ে হাজির হব আমি রুদ্র আপনাদের সাথে।